আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। আমি জয় বলছি। আপনারা জানেন যে গত 1.5 বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1.5 বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে। তারা বঙ্গবন্ধু বাসা, যেই 32 নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে। আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায়, মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে। তাতে কোনো লাভ হবে না। তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটাকে রক্ষা করতে হবে। আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান, আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক, আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে, বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে, যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয়, তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে। আপনারা জানেন আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভালোবাসি, সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই। এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা এই সন্ত্রাসীরা
পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হব। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। জয় বাংলা। ভোটের সুবাদে রাজনৈতিকভাবে নির্বাচিত হয়, সেই ভোটের সুবাদে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, কিন্তু ইসলামী দলগুলো সবসময় পিছিয়ে পড়ে থাকে। এখন এই আল্লামা শাইখুল হাদিসের পুত্র মামুনুল হক, হেফাজতে ইসলামের নেতা, যেই হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবুনগরী এখনো জায়গায় জায়গায় গিয়ে এই বক্তৃতা দিচ্ছেন যে জামায়াতের সঙ্গে কিছুতেই কোনো ঐক্য করা যাবে না, এবং এরা বিশ্বাস করতে পারে না, কারণ জামায়াতে ইসলামীর তরিকা ঠিক নাই। সেই জামায়াতে ইসলামীর সঙ্গে মামুনুল হকের ঐক্যটা এমন দানা বেঁধে উঠেছে যে দেখুন, সেই আগস্ট সেপ্টেম্বর থেকে কিন্তু সমমনা দল হিসেবে ঘোষণা দিয়ে মামুনুল হকের দল খেলাফত মজলিসও জামায়াতে ইসলামীর সঙ্গে প্রথমে পিআর নিয়ে আন্দোলন করলো, তারপর গণভোট নিয়ে আন্দোলন করলো, এখনো তারা গণভোট, পিআর, নানা রকম ইস্যুতে নাকি আন্দোলনে আছে ঘোষণা দিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে এসব আন্দোলন তারা এই মুহূর্তে হয়তো মানে খুব ঘোরতর জায়গায় নিয়ে যেতে চায় না, কিন্তু একটা রাজনৈতিক জোটের সম্ভাবনাটা জারি রাখতে চায়। তার মানে জামায়াতের সঙ্গে, এই যে জামায়াত বারবার বলছে সমমনা ৮ দল, ইসলামাবাদ মজলিস, কাশিমি সাহেবের, নিজামি ইসলাম, এই সব দলগুলো মিলে তাদের যে ৮ দলের যে জোট, জামায়াতে ইসলামী এবং সমমনা ৮ দলের যে জোট, সেই জোটের কাছেই তো ইসলামপন্থীদের মূল ভোটগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে সেই দল, যেই দল 2014-18তেও কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে, কয়েকশো আসনে অংশ নিয়েছে। তাদের রাজনৈতিক প্রস্তুতিটা এমন যে পুরো আওয়ামী লীগ আমলেও কিন্তু তারা 2024-এর নির্বাচন ছাড়া তারা সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিজেদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত করেছে। সারা দেশে জামায়াতে ইসলামীর মতোই তাদেরও নেটওয়ার্ক আছে। অন্যদিকে দেখেন, বসছে যে তারা নাকি তৃতীয় শক্তির উত্থান ঘটাচ্ছে। একদিকে তো এই নিয়ে অসংখ্যবার আলাপ করেছি যে সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের দেওয়া বক্তব্য পর্যন্ত আছে যে এই নাহিদ ইসলামকেও কিভাবে তারা তৈরি করেছেন, এবং জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের বলা কথা আছে যে এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ, আখতার হোসেন থেকে শুরু করে প্রত্যেককে কি করে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির একেবারে হাতে ধরে নেতায় পরিণত করেছে, এবং সেই আন্দোলনটার সময় 2024-এর আন্দোলনের সময় কিভাবে ছাত্র শিবিরের নেতৃত্ব তাদেরকে জনবল, লোকবল, কৌশল, এমনকি ভাষণ খসড়া করে দিয়ে সামনে তাদেরকে উপস্থাপন করেছে। সেই জাতীয় নাগরিক পার্টির নেতাদের কিন্তু খুব আপত্তি ছিল যাতে তাদেরকে জামায়াতে ইসলামী বা শিবিরের সাথে কেউ মিলিয়ে না ফেলে, তারা যাতে একটা আলাদা আইডেন্টিটি পায়, এবং সে কারণে তারা শিবিরের আলী হাসান জুনায়েদ সহ যেসব নেতৃবৃন্দকে বাদ দিয়ে তখন দল গড়ে তুললেন। এখন জাতীয় নাগরিক পার্টি বলছে যে ওই আলী হাসান জুনায়েদদের গড়ে তোলা আপ বাংলাদেশ, জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে গিয়ে জামায়াতের প্রখ্যাত নেতা ব্যারিস্টার রাজ্জাক, যেই তাজুল ইসলাম, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সাথে নিয়ে যে দল গড়েছিলেন এবি পার্টি, এবং জাতীয় নাগরিক পার্টি, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, এরা মিলে নাকি এখন একটা ঐক্য গড়বার কথা ভাবছে, যেটা নাকি জামাত বিএনপির বাইরে একটা তৃতীয় শক্তি হিসেবে যার উত্থান ঘটবে। কিন্তু দেখুন, জামায়াতে ইসলামীর আমির যে কৌশলের কথা বলেছেন যে জোট হবে না, সমঝোতা হবে, এক আসনে তারা একাধিক প্রার্থী দেবেন না, তারা বিভিন্ন এক একটা আসনে যাতে তাদের পক্ষের একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করবেন, সেটা যখন তারা বলছেন, তখন ওই ঐক্যেরও মানে জাতীয় নাগরিক পার্টি, আপ পার্টি, এবি পার্টি, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, যেই সকল নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের আশ্রয়ে, প্রশ্রয়ে, প্রশিক্ষণে গত কয়েক বছরে তৈরি করেছেন, সেই পার্টিগুলোকেও
যদি তারা তাদের সমঝোতায় নিয়ে আসেন সেটাতে তো কোনো অসুবিধা নাই, তখন তাহলে জামায়াতে ইসলামীর আঁচও এদের গায়ে লাগে না। ঠিক তেমনি জামায়াতে ইসলামীর সমর্থনটা এই পার্টিগুলো পায়। কাজেই সেক্ষেত্রেও ধারণা করা হচ্ছে যে বিএনপির ঐক্য যত দুর্বল হবে, বিএনপিতে গেলে ঝগড়া কাইজ্জা প্রতিরোধের সম্মুখীন হয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকদের কোনো সমর্থন না পেয়ে হারবার সম্ভাবনা যখন বাড়বে বিএনপিতে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের বা বিএনপির জোটে যোগ দেওয়া অন্য দলের প্রার্থীদের, তখন এই নাগরিক পার্টি, এবি পার্টি, আপ পার্টি, গণ অধিকার পরিষদ এরাও শেষ পর্যন্ত জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়াকেই আসলে লাভজনক এবং যৌক্তিক বলে মনে করবে। কাজেই জামাত এক অপ্রতিরোধ্য ঐক্য গড়ে তুলেছে, যেই ঐক্যে তারা বলছে এটা কোনো জোট নয়, এটা একটা নির্বাচনী সমঝোতা। এবং মনে রাখবেন, এবার যে সংশোধন এসেছে গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওতে, যেটাতে বলা হচ্ছে জোটে যোগ দিলেও প্রত্যেক দলের প্রার্থীকে তার নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে, সেখানে ওই যে বিএনপির মতো জোট ঘোষণা